হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। ঠিক আছে, এর আগে আমি কোষে দেখি 1.1, 1.2, 1.2 পর্যন্ত আলোচনা করেছি। ঠিক আছে, 1.2-এর সমস্ত অঙ্কগুলো করা হয়ে গেছে। কোষে দেখি 1.2-এর সমস্ত অঙ্কগুলো করা হয়ে গেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব স্টেপ বাই স্টেপ সলভ করব এবং ওগুলো কেন হচ্ছে, ঠিক আছে, তার ডিটেলস এক্সপ্লানেশন করব। ঠিক আছে, মানে ডিটেলসে বুঝবো অ্যাকচুয়ালি কেন হচ্ছে বা কীরকম, একদম ডিটেলসে জানবো। ঠিক আছে, শুধু সলভ করব না, একদম ডিটেলসে জানবো। তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, যদি তোমরা আগের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওগুলো গিয়ে দেখিয়ে এসো, তারপরে এগুলো দেখবে। ঠিক আছে, আসলে হচ্ছে পরপর দেখলে কিন্তু তোমাদেরই বেশি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকে কি বলা আছে প্রথম অঙ্কটাতে বলা আছে, দেখো আমি বইটা নিয়ে নিয়েছি, ক্লাস 10-এর যে বইটা হয়। ঠিক আছে, ক্লাস 10-এর যে সরকারি বইটা, এটা আশা করছি সবাইকার কাছে আছে। ঠিক আছে, সবার কাছে থাকবে, এটা হচ্ছে সরকার থেকে দেওয়া হয় বইটা। তাহলে বলছে দেখো কি দেওয়া রয়েছে, প্রথমে কোষে দেখি 1. কেননা আমি হচ্ছে এখানে অঙ্কগুলো লিখবো না। ঠিক আছে, অঙ্কগুলো লিখবো না, জাস্ট প্রথম মানে অঙ্কগুলো লিখলে অনেকটা ভাষা রয়েছে। ঠিক আছে, অনেকটা ভাষা রয়েছে মানে লিখলে অনেক টাইম লাগবে। সো আমি অঙ্কগুলো লিখবো না, জাস্ট আমি সমাধানগুলো করে দেবো স্টেপ বাই স্টেপ। বোঝা গেছে? তাহলে যাদের বই আছে তারা বইটা সামনে রাখবে, তাহলে অঙ্কের মানে ভাষাটা তোমরা পড়তে পারবে আর কি বলতে চেয়েছে। বোঝা গেছে? দেখো কি বলেছে, প্রথমের অঙ্কটাতে বলা আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। ঠিক আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে যে দুটি অখণ্ড সংখ্যার অন্তর দেওয়া আছে 3। ঠিক আছে, একের অঙ্কটা। ঠিক আছে, কোষে দেখি 1.3-র একের অঙ্কটাতে বলা আছে যে দুটি অখণ্ড সংখ্যার, অখণ্ড আর ধনাত্মক হতে হবে। ঠিক আছে, দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর দেওয়া আছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117 দেওয়া আছে। তাহলে দেখো মনে করি সমাধান। ঠিক আছে, ডাইরেক্ট সমাধান কি আছে মনে করি বা ধরি লিখতে পারো। সংখ্যা দুটি হলো x এবং y। ঠিক আছে, এইভাবে লিখে নিতে পারো। এবার দেখো কি দেওয়া আছে, কন্ডিশন অনুযায়ী যেটা দেওয়া আছে। অতএব প্রশ্নানুসারে কি আছে, x মাইনাস ওয়াই সমান সমান 3। ওকে, এটা এক নাম্বার। আর একটা যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাদের বর্গের সমষ্টি, মানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বর্গ করব প্রথমে, তারপর তাদেরকে যোগ করব, সেইটা দেওয়া আছে। কত দেওয়া আছে না 117, এটা দেওয়া আছে। বোঝা গেছে? এবার দেখো এক নাম্বার থেকে আমরা কি পাবো, এক নাম্বার থেকে আমরা দেখো এখানে আমি সলভ করছি, এক নাম্বার থেকে আমি এক্স এর মানটা বের করছি। এক্স এর মানটা বের করলে কি হবে, এই ওয়াইটা এইদিকে চলে আসবে, তাহলে 3 প্লাস ওয়াই, এটা হয়ে যাবে এক্স এর মান। তাহলে এইটা হচ্ছে এখানে এক্স এর জায়গায় পুট করব, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বর থেকে পাই বা 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, 1 নম্বর থেকে পাই কি পাবো না, মানটা বসিয়ে দাও এক্স এর জায়গায়, 3 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 117। এবার এটাকে ভেঙে দাও, 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, না এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, 6y ভেঙে নাও, দেখো এ স্কোয়ার, তারপরে হচ্ছে বি স্কোয়ার, তারপরে হচ্ছে 2ab, 2 × 3 × y হলো।
প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 117 হলো। এবার কি করব, এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারের 2y স্কোয়ার হলো। এবার 6y, এবার এই 117টা এইদিকে নিয়ে এসো, নিয়ে এলে কি হবে দেখো, এইদিকে নিয়ে এই 9টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। হ্যাঁ, তাহলে 117 থেকে 9 বাদ দিলে কত হয় 108, ঠিক আছে 108 হয়তো। এবার এই 108কে এইদিকে নিয়ে এলে কত হবে মাইনাস হয়ে যাবে, 108 সমান সমান 0। এবার দেখো এখানে হচ্ছে 2 দ্বারা প্রত্যেকটাকে কমন যাচ্ছে, 2 প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে, তাহলে কেটে দাও, ছোট হয়ে যাবে অনেক। তাহলে ওয়াই স্কোয়ার 3y মাইনাস এটা কত হবে 54 সমান সমান 0। 54 দুগুণে 108 তো। এবার দেখো কি হবে এখান থেকে, এখানে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করতে হবে। ফ্যাক্টরাইজেশন করার জন্য কি করতে হবে তোমাকে, 54 প্রথমে লসাগু করো, 54 কত হবে 27 দুগুণে 54, এবারে 3 9 27, ঠিক আছে। এবার 3 3 9, দেখো 3 দুগুণে 6 আর 3 3 9 এটা হবে না, তাহলে কত হবে দেখো 3 3 9, 9 দুগুণে 18, না হবে না, মানে বিয়োগ করে আমাদেরকে আনতে হবে। 3 3 3 9, 3 দুগুণে 6, 3 6 3 9। দেখো এটা কত আসছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস, ঠিক আছে। যদি তোমরা একবার এই স্টেপটা করতেও পারো, আদারওয়াইজ ডাইরেক্টও করতে পারো, ঠিক আছে। 9 মাইনাস 6, দেখো এইটা আসছে তো বিয়োগ করে, দেখো এইখানে সাইনটা যা থাকবে এইখানে কিন্তু তাই করতে হবে, তোমাকে বিয়োগ করে এইটা আনতে হবে। ফ্যাক্টরাইজেশন এইটা ছিল, এইটা কিন্তু আশা করছি তোমরা শিখেছো এটা ভালোভাবে, ঠিক আছে। এইটা ছিল এটা, তাহলে ফ্যাক্টরাইজেশনের ব্যাপারটা আমি আর বেশি করে যাচ্ছি না, ঠিক আছে, আশা করছি সবাই জানো ওটা। ওকে, এটা করতেও পারো অথবা ডিরেক্টও করতে পারো, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 6y মাইনাস 54 সমান সমান 0 হলো। দেখো এবার কি হচ্ছে, এখান থেকে y কমন নেব, y কমন নিলে y প্লাস 9, এখানে মাইনাস 6 কমন নেব, y প্লাস 9, 6 54, ঠিক আছে তো। এবার দেখো এই 5টাতে করছি, পাশে করছি, এবারে দেখো এবারে কি আসবে, এখানে হচ্ছে y প্লাস 9 একটা হবে, আর একটা কি হবে y মাইনাস 6 হবে সমান সমান 0। তাহলে কি হবে, একবার এইটা 0 একবার এইটা 0, ঠিক আছে। দুটো সংখ্যার প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আদারওয়াইজ এইটা 0 হবে, না হলে এইটা 0 হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টেরটা যদি 0 হয় তাহলে সেখানে কি পাবো -9 পাবো, আর এইটা যদি 0 হয় তাহলে কি পাবো +6 পাবো। এবার দেখো আমাদের অঙ্কে বা আমাদের ইয়েতে বলা ছিল, আমাদের অঙ্কটাতে বলা ছিল, কি বলা ছিল বলো তো, আমাদের অঙ্কটাতে বলা ছিল যে অঙ্কগুলো হচ্ছে ধনাত্মক হতে হবে, ঠিক আছে, অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে নেগেটিভটা আমরা নেব না, ঠিক আছে, যেটা মাইনাস এসছে সেটা আমরা নেব না। তাহলে অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, অতএব এখানে করে দিচ্ছি, দেখো অতএব সংখ্যা দুটি হবে কি হবে, একটি হবে 6 আর একটা হবে কত 6, আর এক্সট্রা কত হবে, আর একটা হবে তোমার 9, একটা হবে 6 আর একটা হবে 9, ঠিক আছে। এইখান থেকে পেয়ে যাবে, এইখানে হচ্ছে দেখো y এর মানটা প্রথমে পেলে 6, তারপরে এখান থেকে x এর মানটা পেয়ে যাবে y এর মানটা বস করে, ঠিক আছে, y এর মানটা এখানে বসিয়ে দেবে, তাহলে দেখবে 6 3 9 হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখান থেকে x সমান সমান কত পাবো 3 + 6 সমান সমান 9 হলো। ফার্স্ট অঙ্কটা এটা দেখে নাও। চলো তাহলে এবার নেক্সট দেখো, এবার নেক্সট 2 এর দাগের কি অঙ্কটা বলা আছে, 2 এর দাগে বলা আছে যে একটি ত্রিভুজের ভূমি
তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে একটা ত্রিভুজের ভূমিটা দেওয়া আছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 360 বর্গমিটার হলে উচ্চতা কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, উচ্চতা কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে উচ্চতাটা জানতে চেয়েছি। তাহলে প্রথমে লেখো, মনে করি কি ত্রিভুজটির উচ্চতা x মিটার। ঠিক আছে, মনে করে ত্রিভুজটির উচ্চতা তোমার x মিটার। ওকে, তাহলে ভূমিটা কত দেওয়া আছে? ভূমিটা তোমার দেওয়া আছে দ্বিগুণ অপেক্ষা, মানে উচ্চতার দ্বিগুণ, তার থেকে 18 বেশি, মানে উচ্চতার আমি দ্বিগুণ করব। অতএব ভূমি কত হবে? 2x প্লাস 18। মানে কি, এই ভূমিটা যে উচ্চতা যেটা দেওয়া আছে তার ডবল বলেছে, দ্বিগুণ মানে হচ্ছে ডবল করে 18 আরো বেশি। ঠিক আছে, শুধু ডবল নয়, তার সাথে আরো 18 বেশি। বোঝা গেছে? 18 বেশি। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে তোমার 360 বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 360 বর্গমিটার। ওকে, তাহলে অতএব প্রশ্নানুসারে কি পাবো আমরা? সবার ক্ষেত্রে এটা সেম। ঠিক আছে, প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লিখতে পারো, যা ইচ্ছা তুমি লিখতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? হাফ ইন্টু ভূমি কত আছে তোমার 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত x, কত দেওয়া আছে 360 দেওয়া আছে দেখো তোমাদের বইয়ের মধ্যে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 2 দেখো কমন যদি নাও, ঠিক আছে, এখান থেকে 2 কমন নিলে কি হবে? 2 আমি একটা স্টেপ করে দিচ্ছি, দেখো ইন্টু 2 এখান থেকে কমন নিয়ে নিলাম উভয় পক্ষ থেকে, মানে এখানেও 2 আছে, এখানে যদি 2 দ্বারা ভাগ করি 9 হবে। ঠিক আছে, তাহলে 9 হচ্ছে। কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা। ঠিক আছে, হলো? এবার দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, তাহলে এখানে x আছে ইন্টু x প্লাস 9, এক্স ইন্টু এক্স কত হবে? এক্স স্কোয়ার প্লাস 9x। এবার 360টাকে এদিকে নিয়ে আসবো, 360টাকে এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব দেখো, এবার হচ্ছে এটাকে আমরা লসাগু করব 360কে। তোমার 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 2 45। ঠিক আছে, 5 9। হলো? কত হচ্ছে দেখো, 9 আনতে হবে, বিয়োগ করে আমাদেরকে 9 আনতে হবে। বোঝা গেছে? মানে 360কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করে 9 আসে আর কি, মানে বিয়োগ করে 9 আসে, দুটি পার্টে ভাঙতে হবে যাতে বিয়োগফলটা 9 আসে। ওকে, আর গুণ করলে 360 আসতে হবে। এটা হচ্ছে আই থিঙ্ক তোমরা পড়েছো ইয়েতে। বোঝা গেছে? দেখো 8 3 8 24 মাইনাস 15। দেখো 24 মাইনাস 15 যদি করা হয়, ঠিক আছে, 24 মাইনাস 15 করলে 9 আসবে। 24 মাইনাস 15, ঠিক আছে, মানে 24x আমি ডিরেক্ট করছি এবারে, 24x মাইনাস 15x, ঠিক আছে, মাইনাস 360 সমান সমান 0। ঠিক আছে, তো এটা দেখে নাও। দেখো 5 এসে কত হচ্ছে 14 পাবো 9 দিতে আর কি। বোঝা গেছে? 5 এসে কত 14 পাবো 9 দিতে, মানে এই যে পার্টটা, এই যে 9 প্লাস 9x, এইটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটাকে বিয়োগ করে, দুটো পার্টে ভাঙতে হবে যাতে বিয়োগ করে, এটাকেই তো অ্যাকচুয়ালি ফ্যাক্টর করছি আমি, এটাকেই ফ্যাক্টরাইজ করছি আর কি। এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে হচ্ছে বিয়োগ করে হচ্ছে তোমার 9 আসবে, বাট এই দুটোকে যদি আমি গুণ করি, এই 24 আর 15, সেক্ষেত্রে কিন্তু 360 আসতে হবে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, এক্সটাকে কমন নাও, এক্স কমন নিলে কত হবে
24 মাইনাস এখানে 15 কমন নাও, প্লাস এটাও 24ই হবে, আর দেখার দরকার নেই এটা, ঠিক আছে। x প্লাস 24 x মাইনাস 15 সমান সমান 0 হলো। এবার হচ্ছে এই প্লাসেরটা তো নেব না, কেন? তার কারণ হচ্ছে উচ্চতা তো নেগেটিভ হয় না, ঠিক আছে। আমরা যদি মাটির নিচের দিকে যাই তাহলে কিন্তু নেগেটিভ হবে, বাট উচ্চতা উপর দিকে হচ্ছে অলওয়েজ পজিটিভ হয়। ওকে, পজিটিভ হয়। নেগেটিভ সংখ্যা কখন আসে? নেগেটিভ সংখ্যা হচ্ছে ডিরেকশনের জন্য আসে। নেগেটিভ সংখ্যা অ্যাকচুয়ালি ডিরেকশনকে বোঝানো হয়, ঠিক আছে। কেননা হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলোনেরই হচ্ছে নেগেটিভ হয়, -1 -2 -3। অ্যাকচুয়ালি ডিরেকশন যদি হচ্ছে এই দিকটা আমি সামনের দিকে যদি যাই সেটা যদি পজিটিভ হয়, তাহলে আমি যদি পেছন দিকে আবার পেছিয়ে পেছিয়ে আসি তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ। বোঝা গেছে? আমি যদি সামনের দিকে 10 কিলোমিটার পজিটিভ যাই, পজিটিভ ডিরেকশনের সামনে, তাহলে আমার পেছন দিকটা হবে কত? -10 হচ্ছে নেগেটিভ ডিরেকশন, মানে পেছন দিক, মানে অপোজিট ডিরেকশন বলতে পারো। অ্যাকচুয়ালি ডিরেকশন বোঝায় আর কি। তাহলে হচ্ছে আমরা নেগেটিভটা নেব না, পজিটিভ নেব। তাহলে অতএব এখান থেকে আমি কি পাচ্ছি? এটা নিচ্ছি। তাহলে তোমরা দুটোই দেখাবে, কেননা বলে দেবে দিয়ে করে হচ্ছে এইটা একটা বলেই দেবে এরকম, ঠিক আছে। 24 এইটা নেব না, কেননা x নট ইকুয়াল টু দিস, বিকজ কারণ কি? কারণ হচ্ছে উচ্চতা নেগেটিভ হতে পারে না, উচ্চতা নেগেটিভ হতে পারে না, এটা লিখে দেবে, ঠিক আছে। অথবা অর দিয়ে করে x সমান সমান 15, তাহলে 15 মিটার। তাহলে অ্যান্সারে কি লিখবে? অতএব ত্রিভুজটির উচ্চতা হবে তোমার 15 মিটার। আশা করছি লিখতে পারবে। দেখো এবার হচ্ছে নেক্সট 3 নম্বরে। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে? যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে? যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড হতে হবে, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা জানো তো ক্লাস 9-এ ছিল। অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলো হচ্ছে ক্লাস 9-এ ছিল। অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ আসবে না আর কি, গোটা গোটা নাম্বারগুলো। অখণ্ড সংখ্যা কোনগুলো ছিল বলো তো? 0 থেকে শুরু করে ন্যাচারাল নাম্বারগুলো সবগুলো, তাই তো। অখণ্ড সংখ্যা ছিল 0 থেকে শুরু করে ন্যাচারাল নাম্বারগুলো সবগুলো ছিল, তাই তো। শুধুমাত্র 0টা বেশি ছিল আর কি। ন্যাচারাল নাম্বারের মধ্যে যারা যারা থাকে তারা তো ছিলই, তার সাথে হচ্ছে 0টা দিয়ে দিলে সেটা হয়ে গেল আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলছিলাম আমরা ওটাকে, তাই না। আর স্বাভাবিক সংখ্যা কোনটা? ন্যাচারাল নাম্বার যেটা। হ্যাঁ, ওকে, আই থিঙ্ক বোঝা গেছে। কি বোঝা গেছে তো? হ্যাঁ, এবার দেখো কি বলছে, যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, ঠিক আছে। তাহলে মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো ধনাত্মক সংখ্যাটি হলো x। ক্লিয়ার? মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। এবার তার 5 গুণ বলেছে, ঠিক আছে, তার 5 গুণ, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ হয়েছে। এবার বলেছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। 5 গুণটা যেটা আছে, এই যে একটি অখণ্ড সংখ্যা তার 5 গুণ, এইটা সমান সমান কার সাথে সমান হচ্ছে? এইটা সমান সমান হবে তার ডবল, তার বর্গ, মানে এই অখণ্ড সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 বেশি না কম? কম, ঠিক আছে, 3 কম, এইটার সাথে সমান হবে এইটা। বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে এইটা মানে ভাষাটা ভালোভাবে পড়তে হবে। একটা অখণ্ড সংখ্যা বলেছে তার 5 গুণ বলেছে, ঠিক আছে। একটা অখণ্ড সংখ্যার 5 গুণ, সেটা কার সাথে সমান হবে? সেটা হবে তোমার অখণ্ড সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার সাথে সমান হবে। বোঝা গেছে? হ্যাঁ, দেখো এবার আর কিছু নাই, সলভ করতে হবে জাস্ট। দেখো কি হবে এবারে,
এবার হচ্ছে 2x² -3, এটা এইদিকে নিয়ে যাব, -5x হয়ে যাবে =0, তাই তো। 2x² -5x -3, এটা একটু সাজিয়ে নিলাম। এবার দেখো ফ্যাক্টর করব এই 5টাকে, এটা হচ্ছে এটার সাথে গুণ করলে 6 হবে, তাহলে 2x² -6 প্লাস x, ঠিক আছে, -3 = 0। এটাকে জাস্ট ফ্যাক্টর করলাম, 6 - 1 সমান কত হয়? 5, তো বিয়োগ করে 5 পেয়েছি। আবার 6 × 1 = 6, যেহেতু 3 × 2 = 6 ছিল, তাহলে এটাকে 6 আসতে হবে গুণ করে। ওকে, এবার 2x আমি কমন নিচ্ছি এখানে, 2x কমন নিলে x মাইনাস কত হবে? 3 প্লাস এখানে 1 কমন নিচ্ছি =0। এবার হচ্ছে x - 3 × 2x + 1 = 0। এবার একবার এটা 0, একবার এটা 0, তাহলে x সমান এটা 0 করলে 3 হবে, অথবা x সমান -1/2 হবে। বলো এটা কেন নেব না বলো তো? x সমান -1/2টা কেন নেব না? এর দুটো কারণ আছে। প্রথমত আমাদেরকে বলেছে যে যেটা হচ্ছে অখণ্ড ধনাত্মক, মানে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার হবে অখণ্ড ধনাত্মক। প্রথমত রিজনটা হচ্ছে এটা নেগেটিভ, তার জন্য হবে না। দ্বিতীয়ত এটা অখণ্ড সংখ্যা নয়, মূলত সংখ্যা এটা, ঠিক আছে, তার জন্যও নেব না। সো প্রথমে লিখে দিবে যে যেহেতু আমাদের সংখ্যাটা চেয়েছে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, সো x = 3, ঠিক আছে, 3 ইজ দ্য অখণ্ড ধনাত্মক সংখ্যা, এটা লিখে দেবে। তাহলে 3 হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। এম আই ক্লিয়ার? ওকে, এবার দেখো নেক্সট, দেখো 4-এর দাগে কি বলেছে? যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, দুটো স্থান আছে তার মধ্যে দূরত্ব দেওয়া আছে 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়িতে যত সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে। তাহলে দেখো মোটর গাড়ি অপেক্ষা, আবার দেখো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, ওকে, তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি, বোঝা গেছে? তাহলে আমাকে দেখো কন্ডিশনটা কি দেওয়া আছে? মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি আর কি। তাহলে প্রথমে আমি কার গতিবেগটা ধরবো? জিপ গাড়ির গতিবেগটা ধরবো। দেখো যার অপেক্ষা বলেছে সেটাকেই আমাকে ধরতে হবে, ঠিক আছে। কেননা হচ্ছে আমি যদি জিপ গাড়িটা ধরি তাহলে কিন্তু মোটর গাড়ির সাথে কোনো কানেকশন আমি খুঁজে পাবো না, কেননা কিছু দেওয়া নেই তো, কানেকশন দেওয়া নেই, ঠিক আছে, কোনো রিলেশন দেওয়া নেই, বোঝা গেছে। যেহেতু আমার মোটর গাড়ির সাথে জিপ গাড়ির রিলেশন দেওয়া আছে, তার জন্য আমাকে মোটর গাড়িটা ধরতে হবে। ওকে, দেখো মনে করি সেম জিনিস, মনে করি কি মনে করবে? মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিমি/আওয়ার হলো। এটা এভাবে আমরা লিখি কিমি/আওয়ার, তাই তো। দেখবে মোটরসাইকেলের যে রেস কাঁটাটা থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাক্সেলেটর যখন দাও তোমরা তখন যেটা হচ্ছে উপর দিকে ওঠে আর কি কাঁটাটা, ওটার ওইখানে দেখবে লেখা থাকে কিমি/আওয়ার, ঠিক আছে, ওইটাই মানে গতিবেগ আর কি, গতিবেগ কিমি/আওয়ার। এবং এবং কি এবং জিপ গাড়ির গতিবেগ কত? 5 কিমি বেশি বলেছে, ঠিক আছে। জিপ গাড়িটা দেখো 5 কিমি/ঘন্টায় বেশি বলেছে, ওকে, কিমি/আওয়ার হলো। আর দুটো স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে 200 কিমি আর কি, বোঝা গেছে। আর একটা জিনিস দেওয়া আছে, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগে, ঠিক আছে, মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগে জিপ গাড়িতে যদি যাওয়া যায় তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে।
ঠিক আছে, জিপ গাড়িতে যদি যাওয়া যায় তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে দেখো এখানে যে এটা একটু বড় হবে অঙ্কটা। দেখো এক্স কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে। এবার দেখো 200 কিমি দেওয়া আছে, 200 কিমি যায় কত ঘন্টায় হবে? 200/x ঘন্টায়। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আমি ঘন্টাটা বের করে নিচ্ছি আর কি, কারণ ঘন্টা দেওয়া আছে, ঘন্টার সাথে রিলেশন আছে আর কি, মানে যেতে এত ঘন্টা বেশি সময় লাগে বা কম সময় লাগে, এই জন্য আমাকে ঘন্টাটা বের করে নিতে হচ্ছে। উভয় ওটার ক্ষেত্রেও হবে। দেখো এখানে x+5 কিমি যায় কত? 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে 200 কিমি যাবে কত ঘন্টায়? তোমার 200/x+5 ঘন্টায়, ঠিক আছে। কোনটা জিপ গাড়ির আর কোনটা মোটর গাড়ির বলো তো? এইটা হচ্ছে তোমার মোটর গাড়ির যেতে টাইম লাগে, ঠিক আছে। এত ঘন্টা টাইম লাগে হচ্ছে তোমার মোটর গাড়ির 200 কিমি যেতে, সেম দূরত্ব যেতে জিপ গাড়ির টাইম লাগে এত। তাহলে এবার দেখো বলো কার কম টাইম লাগবে আর কার বেশি টাইম লাগে? বেশি টাইম কার লাগে যেতে? মোটর গাড়ির, ঠিক আছে। মোটর গাড়ির বেশি টাইম লাগে, তাহলে কোন ঘন্টাটা বেশি? এটা তো বেশি, তাহলে এই টাইমটা বেশি হবে। এবার প্রশ্নানুসারে তুমি লিখতে পারো, প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে এটা বেশি। ওকে, তাহলে 200/x, এদের মধ্যে টাইমের ডিফারেন্স কত হবে? টাইমের ডিফারেন্স, হ্যাঁ, টাইমের ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে 2 ঘন্টার হবে। তো দেওয়া আছে 2 ঘন্টার ডিফারেন্স হবে, সমান সমান 2। ক্লিয়ার? এবারে দেখো, দেখো এখানে 2 2 কেটে দাও দেখি তো। উপরে 2 2 কেটে দিলে 100 হবে, 100/x মাইনাস 100/x+5, আর এদিকে 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে হবে তোমার ক্যালকুলেশন করো, জাস্ট আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ। দেখো 100 ইন্টু x+5 মাইনাস 100x, ক্লিয়ার? ওকে, এবার সমান সমান দাও, এইটা ইন্টু এটা হবে, তো সেটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি আমি, তাহলে নিচে নিচে মাল্টিপ্লাই হয়ে যাবে 1-এর সাথে, তাহলে x ইন্টু x+5 হলো, হয়েছে। এবার দেখো নেক্সট মাল্টিপ্লাই করো এটা 100x প্লাস 500, ঠিক আছে, মাইনাস 100x সমান সমান x² প্লাস 5x। এই যে 100x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমার আছে x² প্লাস ওটা এদিকে লিখছি, এটা ওইদিকে গেলে কত হবে? মাইনাস হবে, -500 সমান সমান 0 হলো। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এটাকে হচ্ছে আমার ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর করার জন্য 500টাকে ভাঙতে হবে। দেখো ভাঙো, 5 100 500, 5 কুড়ি 100, 5 4 20, ঠিক আছে। আমাকে 5 আনতে হবে, বোঝা গেছে? দেখো 5 5 25, 5 4 20, x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। এবার এখান থেকে এক্সটা কমন নাও, এক্স মাইনাস না প্লাস হবে, এক্স প্লাস 25 মাইনাস এখান থেকে 20 কমন নাও, এখানে হয়ে যাবে এক্স প্লাস 25 সমান সমান 0। তাহলে কি হবে? এক্স প্লাস 25 এক্স মাইনাস 20 সমান সমান 0। এবার দেখো যে এইখানে, ঠিক আছে, এখানেও দুটো আসছে, একটা হচ্ছে নেগেটিভ আসবে, একটা পজিটিভ আসবে। এবার আমাকে বলো যে এক্সটা কি ছিল? এক্সটা আমরা কি ধরেছিলাম বলো তো? এক্সটা আমি ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ কি কোনোদিনও নেগেটিভ হয়? গাড়ির গতিবেগ কি নেগেটিভ হয়? হয় না। এবার তুমি বলবে যে স্যার যে
গাড়ির জিপ গাড়ির ক্ষেত্রে যখন সামনের দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে প্লাস গিয়ারে যায়, আবার হচ্ছে রিভার্স গিয়ারও হচ্ছে পেছন দিকে পেছায়। ঠিক আছে, তাহলে রিভার্স গিয়ারটা কি আমরা নেগেটিভ ধরবো না? সেটা নয় এক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে গতিবেগ মানে হচ্ছে সামনেরটাই বোঝাচ্ছে। বোঝা গেছে? সামনেরটাই বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে বাইকের গতিবেগ হচ্ছে তোমার এক্স কিমি, তাহলে এক্ষেত্রে গতিবেগ হচ্ছে নেগেটিভ হতে পারে না, তার জন্য এটা হবে না, তোমরা এটা লিখে নেবে। যেহেতু গতিবেগ নেগেটিভ হয় না বা ঋণাত্মক হয় না, তার জন্য এটা হবে না, তার জন্য এটা হবে এক্স ইকুয়ালস টু আমাদের কত 20 কিমি পার আওয়ার। তাহলে মোটর সাইকেলের গতিবেগ কত হবে? মোটর সাইকেলের গতিবেগ বা মোটর গাড়ির গতিবেগ হবে তোমার 20 কিমি পার আওয়ার। আর জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ হবে তোমার 25 কিমি পার আওয়ার। ঠিক আছে, এইটা সমান সমান 20 প্লাস 5 সমান সমান 25 কিমি পার আওয়ার। এককটা কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এককটা কিন্তু এখানে লিখতে হবে, না হলে কিন্তু হবে না। বোঝা গেছে? দেখে নাও। ওকে, চলো তবে নেক্সট দেখো। এবার নেক্সট হচ্ছে 5 নম্বরে আমাদের কি বলা আছে? 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর বলা আছে দেখো, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার এবং পরিসীমা দেওয়া আছে তোমার 180 মিটার। ঠিক আছে, আর অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থটা হিসাব করে লিখতে বলছে। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 2000 মিটার মানে বর্গমিটার সরি, আর পরিসীমা হচ্ছে 180 মিটার। তাহলে সেম মনে করি অমিতাদের জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। ঠিক আছে, y মিটার। অতএব প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে কি হবে দেখো, দুটো ইকুয়েশন আসবে। একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি হয়? ক্ষেত্রফল হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা 1 নম্বর। এবং পরিসীমাটা কি হয় বলো তো? পরিসীমাটা হয় তোমার 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান সমান 180 মিটার। ক্লিয়ার? এবার এখানে হচ্ছে দুইটা এইদিকে ডিভাইড করে দাও। ঠিক আছে, আর এইখান থেকে একটা এক্স এর মানটা বের করে বা ওয়াই এর মান বের করে এখানে বসাও। ঠিক আছে, কি করে বের করবে? এখানে ডিভাইড হয়ে যাবে। একটা এক্স বা এক্স এর মান যদি তুমি বের করো তাহলে ওয়াইটা ডিভাইড হয়ে যাবে, আবার যদি ওয়াই এর মান বের করো তাহলে এক্সটা ডিভাইডে চলে যাবে, তাই তো? হ্যাঁ, দেখো আমি ওয়াই এর মানটা বের করে এখানে বসাচ্ছি। দেখো এক্স প্লাস 2000 বাই এক্স হলো, বসালাম, আর এই দুইটাকে ডিভাইড করে দিচ্ছি এদিকে, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত? 90। এমআই ক্লিয়ার? এবার এক্স স্কোয়ার প্লাস 2000 সমান সমান 90 এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স প্লাস 2000 হলো সমান 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, ফ্যাক্টরাইজ করতে হবে। দেখো 2000 1000 হলো, আরও 2 দিয়ে করলে 500 হলো, 5 দিয়ে করলে 100 হলো, 5 দিয়ে করলে 20, আবার 5 দিয়ে করলে তোমার কত হবে? 5 4 20 হয়ে যাবে। দেখো কত হচ্ছে? 90, তাই তো? এখানে 90 আনতে হবে। তাহলে দেখো 5 5 25 না, 5 4 20 আর
যোগ করতে হবে, তাই তো? আচ্ছা, এইখানে আর একটা ভাঙতে হবে। দেখো 2, দেখো এখানে 8, হ্যাঁ 2 2 2 8 হলো, 5 8 40, 40 করলাম। এবার এই দুটো 5 পড়ে আছে, ঠিক আছে, তাহলে 5 5 25, আর 25 × 2 কত হবে? 50। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার 90। দেখো তাহলে x² মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান সমান 0 হলো। এবার x কমন নেব, 50 মাইনাস এখানে 40 কমন নেব, x মাইনাস 50 সমান সমান 0। এবার x মাইনাস 50 x মাইনাস 40 সমান সমান 0। ঠিক আছে, এবার x সমান সমান কত হবে? 50, আর x সমান সমান একটা 40 হবে। এবার আমাকে বলো যে এই দুটোই তো পজিটিভ এসছে, তাই না? দুটোই পজিটিভ এসছে, দুটোই পজিটিভ এসছে। আশা করছি দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, না? ঠিক আছে, দেখো এখানে লিখে দিচ্ছি, দুটোই এখানে পজিটিভ এসছে। x সমান সমান 40 এসছে, x সমান সমান তোমার 50 এসেছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা নেব? দুটোই কিন্তু পজিটিভ এসছে আমাদের। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে বলেছে যে অমিতাদের যে জমিটা আছে সেটা কিন্তু আয়তকার জমি। ঠিক আছে, আয়তাকার জমি। তাহলে আমি দৈর্ঘ্যটা কি ধরেছিলাম? x ধরেছিলাম। ঠিক আছে, একটা কিন্তু দৈর্ঘ্য হবে আর একটা প্রস্থ হবে কিন্তু এই 40 আর 50-এর মধ্যে। বোঝা গেছে? তাহলে হচ্ছে দৈর্ঘ্যটা বেশি হবে, তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 50 হবে, আর প্রস্থটা কত হবে? 40 হবে। অতএব দৈর্ঘ্য কত হবে? 50 মিটার, আর প্রস্থটা কত হবে? সমান সমান 40 মিটার। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, দেখে নাও। চলো তাহলে এবার নেক্সট। দেখো 6 নম্বরে কি আছে? দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ঠিক আছে, তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটা হিসেব করে লিখতে বলছে। তাহলে এখানে কোনটা ধরবে বলো তো তুমি? কার সাথে কানেকশন দেওয়া আছে? এককের ঘরের অঙ্কের সাথে তোমার কানেকশন দেওয়া আছে বা রিলেশন দেওয়া আছে, তাই না? তাহলে মনে করি এককের ঘরের অঙ্ক, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, বা এটা হচ্ছে খুব মানে ডিপলি একটু চিন্তা করতে হবে আর কি, নাহলে কিন্তু নিজেরা করতে পারবে না। এটা মানে একটু ক্রিটিক্যাল টাইপের আর কি। বুঝা গেছে? এটা আমি দেখো একদম ভেঙে দেখিয়ে দেব কেন এরকম হচ্ছে। তাহলে এখানে মনে করি এককের ঘরের অঙ্কটি হবে কি হবে বলো? x। এককের ঘরের অঙ্কটি হবে x। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা যদি x হয়, তাহলে দশকের ঘরের অঙ্কটি কত বলেছে তোমাকে? দশকের ঘরের অঙ্কটি বলেছে যে এককের ঘরের অঙ্কের থেকে 3 কম। ঠিক আছে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ধরো এটা দশক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে x, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে? এর থেকে আমি 3 কম করলাম। এটা দেখো একক, একক মানে হচ্ছে এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, এককের ঘরের অঙ্ক ধরো 25। ঠিক আছে, 25 সংখ্যাটির, ঠিক আছে, 25 সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কোনটা আর দশকের ঘরের অঙ্ক কোনটা? এককের ঘরের অঙ্ক তুমি বলবে 5, আর দশকের ঘরের অঙ্ক কি বলবে? 2। ঠিক আছে, 2 কি 20।
ঠিক আছে, 20 বোঝা গেছে, মানে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 20। দেখো 25 কি করে এসছে, 25 এসেছে 20 প্লাস 5 করে, তাই তো 20 প্লাস 5 করে তবে 25 এসছে। ঠিক আছে, আমি যদি শুধুমাত্র দশকের ঘরের জায়গায় 2 লিখে দিই জাস্ট, তাহলে 2 প্লাস 5 করলে কোনোদিনও কিন্তু 25 আসবে না, 7 চলে আসবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে হয়তো শেখানো হয়েছে নিচের ক্লাসে, ঠিক আছে, নিচের ক্লাসে ডিস্ট্রিবিউশন শেখানো হয়নি, 5550, এটাকে হচ্ছে তুমি একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরের সংখ্যাগুলোকে সাজাও আর কি, কোনটা কি হবে, ঠিক আছে, এরকম হয়তো সাজানো ছিল আর কি। দেখো একক মানে প্রথমে হচ্ছে কি হবে, একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে নিযুত, এরকম ভাবে ছিল। ঠিক আছে, এবার হচ্ছে তোমার কোনটা, এককের ঘরের অঙ্ক 0, দশকের ঘরের অঙ্ক 5, 5 মানে হচ্ছে 50, ঠিক আছে। এবার শতকের ঘরের অঙ্ক হচ্ছে তোমার 500, ঠিক আছে। হাজারের ঘরের অঙ্ক তোমার হচ্ছে 4টা 0, ঠিক আছে। অযুতের ঘরের অঙ্ক কত, অযুতের ঘরের অঙ্ক হচ্ছে 4টা 0 এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত। হলো, এইভাবে কিন্তু আমাদের ছোট নিচের ক্লাসে এইভাবে কিন্তু শেখানো হয়েছে, বোঝা গেছে, এগুলো হয়েছে আর কি নিচের ক্লাসে। এবার তবে তো তোমার এটা আসতে হবে, এটা আসতে হবে, কি করে আসবে, না হলে তোমার এখানে হচ্ছে 5000, সরি 50,000 প্লাস 0, 0 যোগ করার দরকার নেই, 0 তো 0ই থাকবে। এবার 500 প্লাস 50 প্লাস 0, এইভাবে তো যোগ করতে হবে, তবে তো আসবে এটা, ঠিক আছে, তবে তো এই টোটালটা আসবে, তাই না, যোগ করে তবে তো এই টোটালটা আসবে। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার 50,550, যোগ করে দেখে নিতে পারো, এটাই আসবে, বোঝা গেছে, এরকম। সো এখানে দেখো এককের ঘরের অঙ্কটা আমাকে বলেছে যে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে এককের ঘরের অঙ্কের থেকে তোমার 3 কম। এবার এককের ঘরের অঙ্কের থেকে আমার 3 কম বলেছে, কিন্তু এটা এখনো এককের ঘরেরই অঙ্ক আছে, এটা এখনো এককের ঘরেরই অঙ্ক রয়ে গেল, ঠিক আছে। যদি আমি এরকম করি, এককের ঘরের অঙ্ক মানে একটা সংখ্যা, তো এককের ঘরের অঙ্ক মানে একটা সংখ্যা, বোঝা গেছে, এককের ঘরের অঙ্ক মানে একটা সংখ্যা। দেখো 5 হচ্ছে একটা সংখ্যা আছে, এককের ঘরের অঙ্ক 9 পর্যন্ত যাবে, একটাই সংখ্যা থাকবে। এবার সেখান থেকে যদি তুমি 3কে মাইনাস করো, তাহলে কত আসবে, 2 আসবে। 3কে মাইনাস করলে কত আসবে, না 2 আসবে। এই 2টাও কিন্তু এখনো এককের ঘরেরই আছে, সংখ্যাটা এককের ঘরেরই সংখ্যা আছে এটা। এইটাকে যতক্ষণ না তুমি দশক মানে 10 দ্বারা মাল্টিপ্লাই করবে, ততক্ষণ না এটা একক দশকের ঘরের অঙ্কে যাবে না। কেন, আগের গুলো দেখলে না, যে দশকের মানে 10, ঠিক আছে, শতকে গেলে 100, অযুতে গেলে 1000, এইভাবে তো, বুঝা গেছে, হাজারে গেলে হচ্ছে 1000, ঠিক আছে, অযুতে গেলে হচ্ছে 10,000, এইভাবে, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হচ্ছে আমার এখনো এককের ঘরেরই অঙ্ক আছে, এককের ঘরেরই, এটাকে আমি দশকের ঘরে বানাচ্ছি, এটা আমাকে দশক বলে দিয়েছে, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের অঙ্কে বানাতে গেলে এটাকে 10 মাল্টিপ্লাই করতে হবে এর সাথে, তবে এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক হবে। অতএব সংখ্যাটি হলো কত, সংখ্যাটি এখন কত হবে, যোগ করে দিতে হবে সবটা, ঠিক আছে, যোগ করতে হবে সবটা। যোগ করো, 10 × x - 3 + x সমান সমান কত, 11x - 30। এটা হলো আমাদের যে 2 অঙ্কের সংখ্যাটা ছিল, ওই 2 অঙ্কের সংখ্যাটা হচ্ছে এটা, যেটা বেরোলো এইটা, বোঝা গেছে। এবার এটা হচ্ছে তোমার 2 অঙ্কের সংখ্যাটা, ওকে। এবার তারপরে কি কন্ডিশন দিয়েছে, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, উহার অঙ্ক দুটির গুণফলটা আমাদেরকে বিয়োগ করতে হবে। মানে এই যে এইটা আর x - 3, এই যে দুটো অঙ্ক আছে,
এই দুটো অঙ্ককে আমাদেরকে গুণ করে এই সংখ্যাটার থেকে বিয়োগ করলে 15 আসবে বলছে। বোঝা গেছে? তাহলে অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে দাও, শর্তানুসারে কি হবে না, শর্তানুসারে এটা হবে 11x - 30, এখান থেকে বিয়োগ করো এটা x × x - 3 = 15, এটা হলো। এবার এটাকে ক্যালকুলেশন করো, কত আসছে 11x - 30, এখানে -x² মাইনাস মাইনাসে প্লাস 3x = 15, কত আসছে এবারে -x² প্লাস 14x, দেখো এটা এদিকে নিয়ে এলে মানে 15 আছে, এদিকে প্লাস, এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানেও মাইনাস আছে, তার মানে যোগ হবে, কত হবে 45 হবে, তাই তো, = 0। এবার হচ্ছে মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, x² মাইনাস 14, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার এই 14টার ফ্যাক্টর করতে হবে, কত হবে 14এর ফ্যাক্টর 5 × 9 = 45, 5 × 9 = 45, ঠিক আছে, 9x - 5x + 45 = 0। ক্লিয়ার? এবার দেখো নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপ এখানে কমন নাও, এবার এক্সটাকে যদি কমন নাও তাহলে কি পাবে x - 9, আবার এদিকে হচ্ছে তোমার 5টাকে কমন নিলে x - 9 = 0। ঠিক আছে, তাহলে x - 9 কমন নাও, x - 5 = 0, তাহলে x = 9 और দিয়ে করে x = 5। এখানে দেখবে দুটোই অ্যান্সার আছে, x = 9ও হচ্ছে, আবার x = 5ও হচ্ছে। ঠিক আছে, অতএব এক অঙ্কের সংখ্যাটা হচ্ছে 9 হবে অথবা তোমার 5 হবে। ক্লিয়ার? দেখে নাও। চলো তাহলে এবার নেক্সট দেখো, এবার নেক্সট হচ্ছে তোমার 7এর দাগের। 7এর দাগের অঙ্কটাতে কি বলা আছে যে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। ঠিক আছে, আমাদের স্কুলে যে চৌবাচ্চাটা আছে ওখানে দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ, দেখো ভালো করে পড়ো, পড়লে বুঝতে পারবে। বলছে যে 11.9 মিনিটে পূর্ণ হচ্ছে। ঠিক আছে, তো যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা বুঝতে পারোনি? দেখো বুঝতে পারবে, ভালোভাবে পড়ো। কি বলছে যে দুটো নলই যখন খোলা থাকে, মানে দুটো নল আছে চৌবাচ্চার মধ্যে, এবার দুটো নল যখন চৌবাচ্চার মধ্যে আছে সেই দুটো নল দিয়েই জল ঢুকছে চৌবাচ্চাতে। বোঝা গেছে? দুটো নল দিয়েই চৌবাচ্চাতে জল ঢুকছে, তখন কিন্তু চৌবাচ্চাটা ভর্তি হয় কত মিনিটে 11.19 মিনিটে বলছে। ঠিক আছে, এবার বলছে যে যখন ওই পাইপ দুটো বা নল দুটো আলাদা আলাদাভাবে খোলা থাকে, ধরো একটা নল বন্ধ আছে আর একটা নল দিয়ে হচ্ছে চৌবাচ্চার মধ্যে জল ঢুকছে, তখন কিন্তু চৌবাচ্চাটি তখন একটি নল অপেক্ষা অপর নলের টাইমটা বেশি লাগে আর কি। একটা নল ধরো যদি 10 মিনিটে পূর্ণ করে পুরোটা, তাহলে অপর নলটার হচ্ছে 5 মিনিট বেশি লাগবে, মানে 15 মিনিটে পুরো টাঙ্কিটাকে পূর্ণ করবে সে। বুঝতে পেরেছো? এইটাই বলেছে এখানে। আর কিছু কন্ডিশন দেওয়া আছে, তাহলে প্রত্যেকটি নলকে পৃথকভাবে খুলে রাখলে, মানে পৃথকভাবে এক এক করে, তাহলে কত সময় পরে চৌবাচ্চাটা মানে পূর্ণ হবে বা টাঙ্কিটা পূর্ণ হবে, এটা এখানে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো সেই একই জিনিস মনে করি একটি নলের চৌবাচ্চাটি ভর্তি করতে সময় লাগে x মিনিট মনে করি। ঠিক আছে, মনে করি একটি নলের
চৌবাচ্চাটি চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে বা টাইম লাগে, লিখে নেবে, সময় লাগে x মিনিট। ঠিক আছে, এবং অপর চৌবাচ্চাটি অপর নলটির টাইম লাগে বা সময় লাগে কত? x + 5 মিনিট। x + 5 মিনিট হলো। অপরটির লাগে x + 5 মিনিট আর একটার লাগে x মিনিট। তাহলে এখানে বলছে যে কি বলছে, হ্যাঁ এইটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, বোঝা গেছে। আর নল দুটো একসাথে খোলা থাকলে তোমার 11.1 মিনিটে পূর্ণ হয় পুরোটা। তাহলে দেখো প্রথম নলটির x মিনিটে, ঠিক আছে, x মিনিটে এক অংশ পূর্ণ হয়, মানে পুরো অংশটাই পূর্ণ হয়ে যায়। এক অংশ মানে পুরো ট্যাঙ্কিটাই পূর্ণ হয়ে যায় বা পুরো চৌবাচ্চাটাই ভর্তি হয়ে যায় x মিনিটে। তাহলে 1 মিনিটে কত হয়? 1/x অংশ পূর্ণ হয়। একই রকম ভাবে দ্বিতীয় নলটির ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় নলটির ক্ষেত্রে x + 5 মিনিটে 1 অংশ, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কত? 1/x + 5 অংশ। এটা ক্লিয়ার হয়েছে? এইবারে কেসটা কি হলো দেখো, হলো এটা অংশগুলো আমি বের করে নিলাম, কিন্তু আমার ওখানে মিনিট দেওয়া আছে। দেখো এটা দুভাবেই করা যায়, মিনিটের থেকেও করা যায়, মানে সময়টার থেকেও করা যাবে অথবা অংশের থেকেও করা যাবে। এবার ভালো করে একটু ভাবলে দেখতে পাবে যে 1 মিনিটে দুটি নল দিয়ে পূর্ণ হয় কত বলো তো? পূর্ণ হয়, দুটো যোগ করতে হবে অবভিয়াসলি, 1 এর x মানে 1/x + 1/x + 5 দিস। এইটা হলো কেস, মানে দুটি নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ, চৌবাচ্চাটার এত অংশ পূর্ণ হয়। এবার বলো 11.1 মিনিটে দুটি নল দিয়ে পূর্ণ হয় কত অংশ? এটা দেখো একটু ক্যালকুলেশন করে নাও। 5 + x ডিভাইডেড বাই x ইন্টু x + 5, ঠিক আছে, হলো। এইটাকে ধরো, এটা উপরে যাবে তো, তাহলে 99 আর একে 100, উপরে 100 হবে আর নিচে কত হবে? 9 হবে। তাহলে এত মিনিটে, মিনিট নয়, হ্যাঁ 1 মিনিটে দুটি নল দিয়ে পূর্ণ হয় এত অংশ। তাহলে এত মিনিটে দুটি নল দিয়ে পূর্ণ হয় এত অংশ। এত অংশ মানে কি? এত অংশ মানে পুরো টাঙ্কিটা বা পুরো চৌবাচ্চাটাই পূর্ণ হয়ে যায়। আমাদের এখানে কন্ডিশনে দেওয়া ছিল না যে 11.9 মিনিটে দুটো নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ হয়। তাহলে ওইটাই তো আমি বের করালাম যে 1 মিনিটে দুটো নল দিয়ে পূর্ণ হয় কত? এত অংশ। তাহলে 11.9 অংশ, 11.9 মিনিটে পুরো দুটি নল দিয়ে পূর্ণ হবে কত? এত অংশ। এত অংশ মানে হচ্ছে পুরো চৌবাচ্চাটা বা 1 অংশ। বোঝা গেছে? দেখো এটা মুছতে হবে, ঠিক আছে, মুছতে হবে এটা। দেখো এবার কি হলো, প্রশ্ন অনুসারে এবার লিখতে হবে আমাদেরকে। দেখো প্রশ্ন অনুসারে কি লিখবো? দেখো প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে আমাদেরকে লিখতে হবে, এটা ক্যালকুলেশন করে নাও, 2x প্লাস 5 ইন্টু 100, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 9 সমান সমান 1, মানে 1 অংশ একদম। ঠিক আছে, 1 অংশ আমরা ধরেছি পুরো চৌবাচ্চাটাকে, তাই তো। এবার এটা জাস্ট ক্যালকুলেশন করো, আর কিছু নেই। দেখো 200x প্লাস 500x, সরি 500x নেই, 200x প্লাস 500 সমান সমান এদিকে হচ্ছে তোমার কত, 9x², ঠিক আছে, প্লাস 45x হলো। এবার এটা ঘুরিয়ে লিখছি, 9x², 45, দেখো 200x থেকে 45x বিয়োগ করলে আমাদের থাকে কত, -155x, এদিকে নিয়ে গেলে -500 সমান সমান 0, ঠিক আছে, হলো এটা। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে, ফ্যাক্টর করতে হবে তো, হ্যাঁ ফ্যাক্টর করতে হবে, তার মানে হচ্ছে 5 9 45, এখানে দেখো 4500 হচ্ছে। আচ্ছা 9 যদি করো তুমি এখানে, তাহলে 5 মানে 500, 5 করলে 100, ঠিক আছে, আবার 5 করলে 20, আবার যদি তুমি 5 করো, 5 4 20, আবার 2 2 হলো। এবার দেখো এখানে তুমি 5 9 45, ঠিক আছে, 5 9 45, 45 ইন্টু 4 যদি করো, দেখো 5 4 20, শূন্য হাতে থাকে 1, 4 4 16, আর 1 5 4 20, 20 শূন্য হাতে 2, সরি 4 4 16 আর 2 18, 180 হচ্ছে। 180 থেকে, ঠিক আছে, 180 থেকে যদি তুমি 25 বিয়োগ করো, তাহলে দেখো এটা আসবে 155 আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 9x² মাইনাস 180x, ঠিক আছে, প্লাস কত, 25, ওকে, 25x মাইনাস 500 সমান সমান 0 হলো। এবার এখান থেকে 9x কমন নিয়ে নাও, 9x কমন নিলে কত হবে, x মাইনাস 9 2 18 20 হবে, এখান থেকেও 25টা কমন নাও, x মাইনাস 20 হবে সমান সমান 0, ঠিক আছে। তাহলে x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 সমান সমান 0, তাহলে দেখো এখানে x সমান সমান 20 এলো, ঠিক আছে। x সমান সমান কত এসছে, একটা হচ্ছে 20 এসছে, আর একটা আসবে তোমার x সমান সমান -25/9, তাহলে -25/9 মানে সময় হচ্ছে কোনোদিনও মাইনাসে হবে না, ঠিক আছে, সময় কোনোদিনও কি হবে না, ঋণাত্মক হতে পারে না, তার জন্য এটা হবে না, তার জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের, ঠিক আছে। তাহলে নল দুটি দিয়ে, ঠিক আছে, নল দুটি দিয়ে, প্রথম নলটা দিয়ে পূর্ণ হবে 20 মিনিটে, প্রথম নলটা দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে 20 মিনিটে, আর দ্বিতীয় নলটা দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে কত, 25 মিনিটে। এটা তোমরা লিখে নেবে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথম নলটি দিয়ে পূর্ণ হবে চৌবাচ্চাটি 20 মিনিটে, আর দ্বিতীয় নলটা দিয়ে চৌবাচ্চাটা আমাদের পূর্ণ হবে কত মিনিটে, না 25 মিনিটে, ঠিক আছে, বোঝা গেছে, ঠিক আছে তো। দেখো দেখে নাও, চলো তাহলে এবার নেক্সট দেখো, এবার নেক্সট কি আছে, নেক্সট 8-এর দাগে কি বলা আছে দেখো, 8-এর অঙ্কটা হচ্ছে তোমার, বলছে যে পূর্ণা ও পিয়ুষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, ঠিক আছে, আলাদাভাবে একা কাজ করলে পূর্ণার যে সময় লাগবে পিয়ুষের তার চেয়ে বেশি দিন সময় লাগবে, ঠিক আছে, 6 দিন বেশি লাগবে, পূর্ণার যে সময় লাগবে তার চেয়ে পিয়ুষের 6 দিন বেশি টাইম লাগবে। তাহলে পূর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবে হিসেব করে লিখতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে পূর্ণার সাথে রিলেশন দেওয়া আছে পিয়ুষের, তাহলে কি হবে, মনে করি ঠিক আছে, পূর্ণা দেওয়া আছে, তাই তো। আচ্ছা মনে করি পূর্ণা একা কাজটি x দিনে করবে হলো, এবং পিয়ুষ করবে কত দিনে, পিয়ুষ
করবে পিয়ুষ করবে x প্লাস 6 দিনে একা, ঠিক আছে। পিয়ুষ মানে একা করবে এতদিনে, আর পর্ণা করবে তোমার x দিনে। হলো? তাহলে দেখো তাহলে এখানে দেখো পূর্ণা আমি বারবার করে দিচ্ছি, সরি তার জন্য, ঠিক আছে। পূর্ণা, ঠিক আছে, পূর্ণা x দিনে করবে কত অংশ? করবে এক অংশ, মানে পুরো কাজটাই করে নেবে সে একদিনে। তাহলে x দিনে মানে পুরো অংশ কাজটাই করবে, তাহলে একদিনে কত করবে? একের x অংশ। একই রকম ভাবে পিয়ুষ x প্লাস 6 দিনে করবে পুরো কাজটা, করবে এক অংশ, ঠিক আছে। আগেরটার মতোই সেম, একদিনে করবে একের x প্লাস 6 অংশ। বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে দেখো দুটোই অংশ আমি করেছি, ঠিক আছে। তাহলে দেখো দুজনে একসাথে কাজটা করবে একদিনে কত করবে, দেখো দুজনে একদিনে করবে কত অংশ বলো তো? একদিনে করবে 1/x প্লাস 1/x প্লাস 6, এত অংশ করবে একদিনে, ঠিক আছে। এত অংশ একদিনে তারা করবে, ঠিক আছে। আর দুজনে হচ্ছে 4 দিনে করবে কত অংশ? 4 দিনে করবে, এটা দেখো একটু ক্যালকুলেশন করে নাও, ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 6, আর এই 4টা কোথায় মাল্টিপ্লাই হয়? উপরে তো, তাহলে 4, এত অংশ। এবার হচ্ছে 4 দিনে তারা পুরো অংশটাই করে নেয় দুজনে মিলে পুরো কাজটা করতে টাইম লাগে কত তাদের? 4 দিন। তাহলে 4 দিনে হচ্ছে এই অংশটা পুরোটা মানে কত অংশ? এক অংশ, মানে পুরো কাজটাই তারা 4 দিনে করে নেয় দুজনে মিলে, তাই না? তাহলে আমাকে এখানে মুছতে হবে একটু, देखो यहाँ पर मूछना पड़ेगा, मिटाना पड़ेगा इसको। आई बात समझ में? चलो देखो এবার কি হবে, এবার আর কিছু নেই, শর্তানুসারে কি বা প্রশ্নানুসারে কি লিখবো আমি? প্রশ্নানুসারে লিখো, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, ভালো দেখাচ্ছে না। 6 ইন্টু 4 ডিভাইডেড বাই কত? x ইন্টু এক্স প্লাস 6 সমান সমান কত লিখতে পারি? এক, মানে এক অংশ পুরোটাই হচ্ছে তারা 4 দিনে কমপ্লিট করে দেয় একসাথে, তাই না? হ্যাঁ, এবারে ক্যালকুলেশন করো, আর কিছু নেই তো, আর অঙ্কগুলো সহজ আছে দেখো। 4 দুগুণে 8 প্লাস 4 ছক 24 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো 4 6 24 আছেন, তাই তো? 4 6 24, 4 6 24, 0, এক্সটাকে কমন নাও, x মাইনাস 6 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 6 সমান সমান 0 হলো। x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4, দেখো এখানে x সমান সমান কত? 6 অথবা x সমান সমান -4। দিন কোনোদিনও 4 মাইনাস হয়? নেগেটিভ দিন হয় কি? নেগেটিভ দিন হয় না, তার জন্য আমরা মাইনাস নেগেটিভ বা ঋণাত্মকটাকে আমরা নেগলেক্ট করব বা বাদ দেব বা ইগনোর করে দেব, ঠিক আছে, আমরা নেব না। তাহলে অতএব পূর্ণা একা কাজটা কত দিনে কমপ্লিট করবে? পূর্ণা একা কাজটি তোমার 6 দিনে কমপ্লিট করবে। আর পিয়ুষের কত দিন লাগবে? পিয়ুষের পূর্ণার থেকে 6 দিন বেশি, তাহলে 12 দিনে পুরো কাজটা কমপ্লিট করবে পিয়ুষ। বোঝা গেছে? হ্যাঁ, দেখো দেখে নাও। তারপর চলো এবার লাস্ট অঙ্ক একটা আছে 9 দাগের, ঠিক আছে। নেক্সট চলো।
দেখো 9-এর দাগের অঙ্কটাতে কি বলা আছে? 9-এর দাগের অঙ্কটাতে বলা আছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। 30 টাকায় আরও বেশি 3টি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। কমার পূর্বে, কমার আগে, ঠিক আছে, কমার আগে প্রতি ডজন কলমের মূল্যটা নির্ণয় করতে বলছে। কমার আগে, পহলে, ঠিক আছে, কমে যাওয়ার পরে নয়, কমার পূর্বে, আগে। তাহলে কি লিখবে বলো তো? ধরি বা মনে করি, মনে করি প্রতি ডজন কলমের দাম x টাকা। ঠিক আছে, প্রতি ডজন কলমের দাম x টাকা আমি ধরে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে? কি বলছে যে প্রতি ডজন কলমের দাম 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে প্রতি ডজন কলমের দাম x টাকা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে তো? ভাবো তো এটা কিভাবে হবে, ভাবো তো। হ্যাঁ, দেখো তাহলে x টাকায় কলম চলছে না, x টাকায়, ঠিক আছে, x টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। ডজন কলম পাওয়া যায়, বা x টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, বা x টাকায় 1 ডজন কলম পাওয়া যায়। তাহলে 30 টাকায় কত ডজন কলম পাওয়া যাবে? 30 টাকায় হচ্ছে 30/x ডজন কলম পাওয়া যাবে। বোঝা গেছে কেস? এবার যখন কলমের দাম কমিয়ে গেল ভাই সাহেব, ক টাকা কমলো? 6 টাকা কমলো। প্রত্যেকটা ডজনে কত টাকা করে কমে গেল? আমি এখানে প্রত্যেকটা ডজনে ধরেছিলাম x টাকা, তাহলে সেখান থেকে কমিয়ে গেল কত টাকা? 6 টাকা। প্রতি ডজনে 6 টাকা কমলে, 6 টাকা কমলে প্রতি ডজন কলমের দাম কত হবে? প্রতি ডজন কলমের দাম হবে, কি হবে বলো তো? x - 6, এত টাকা হবে তো? সে আগের অঙ্কগুলোর মতোই, ঠিক আছে। ওই চৌবাচ্চাটার অঙ্কটা, তার আগে কি ছিল, পাইপের অঙ্কটা, চৌবাচ্চারা, ওই কাজের অঙ্কগুলো সেম টু সেম। তাহলে দেখো x - 6 টাকায় এখন কত? এখন কিন্তু x - 6 টাকায় কত কলম পাওয়া যাচ্ছে? 1 ডজন কলম পাওয়া যায়, ঠিক আছে, ডজন কলম পাওয়া যায়, কলম পাওয়া, তোমরা ভালো করে লিখবে কিন্তু, ঠিক আছে, যায়। এবার 30 টাকায় কত পাওয়া যাবে? এত, x - 6 ডজন কলম, ঠিক আছে, ঠিক আছে না? বুঝা গেছে? এবার বলো, এই এটা কলমটা পাওয়া যাচ্ছে, মানে এত ডজন কলম।
এবার বলো আমাকে এই ডজন কলমটা আর এই ডজন কলমটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? হ্যাঁ, দেখো 1 টাকায় 1 ডজন কলম পাওয়া যাচ্ছে, 30 টাকায় এত ডজন কলম পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো আমার x মাইনাস 6 টাকায় 1 ডজন কলম পাওয়া যাচ্ছে, তাহলে 30 টাকায় বেশিগুলো কলম পাওয়া যাবে না? ঠিক আছে, এখানে x টাকাতে এতগুলো 1 ডজন পাওয়া যাচ্ছে, তারপর 30 টাকাতে কতগুলো পাওয়া যাচ্ছে, ওই 30/x পাওয়া যাচ্ছে। তাহলে এটা তো ছোট তো ভাই সাহেব। এখানে দেখো x মাইনাস 6, x থেকে 6 টাকা কমাই দিয়েছি আমি। আমার যদি আগে 10 টাকা লাগতো, তো এখন আমার 4 টাকা লাগে। 4 টাকায় একটা কলম পাওয়া 1 ডজন পাওয়া যায়। বাস্তবে সম্ভব নয় যদিও। ঠিক আছে, তো আমি এক্সাম্পলের স্বরূপ বললাম আর কি ওটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কেসটা, দামটা কমে যাচ্ছে। দাম কমে গেলে হচ্ছে অ্যামাউন্টটা বৃদ্ধি পাবে। মানে অ্যামাউন্ট কি, আইডেন্টিটি বা ম্যাটেরিয়াল বা আইটেম যাই বললো না কেন, সেটা বৃদ্ধি পাবে, তাই না? ওকে, তাহলে এটা বড়, এটা বেশি কলম পাওয়া যাচ্ছে, তাই তো? কটা কলম বেশি পাওয়া যাচ্ছে বলো তো? 3টা কলম, মানে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, প্রতি ডজনে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। বোঝা গেছে? ওইটাই আছে তো। হ্যাঁ, আরো বেশি কলম মানে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে আর কি। 3টি বেশি পাওয়া যাবে, প্রতি ডজনে না, 3টি বেশি পাওয়া যাবে। তাহলে দেখো 3টি বেশি মানে কত, এখানে ডজনে আছে, মানে 3টা কলম বের করতে গেলে আমাকে 3/12 করতে হবে আর কি। ঠিক আছে, 12টি কলম মানে কলম লেখাচ্ছে না, আর কলমের অঙ্ক হচ্ছে কলমে লেখাচ্ছে না, কি করা যায়? ঠিক আছে, দেখো দেখো 12টি কলম মানে কত, 12 মানে 1 ডজন, এক 1 ডজন মানে 12টি কলম বা হ্যাঁ, তাহলে 3টি কলম মানে কত, কত ডজন হবে? 3টি কলম মানে হবে তোমার 3/12 ডজন। এটাই হবে তো। আমাকে এখানে ডজনে সবগুলো আছে, তার মানে আমাকে ডজনেই বের করতে হবে না ভাই সাহেব। তো আমাকে মুছতে হবে এখানে, নাহলে হচ্ছে না। তাহলে দেখো কেসটা কি হলো এবারে। তাহলে এবার আমাকে প্রশ্ন অনুসারে লিখতে হবে, প্রশ্ন অনুসারে লিখতে হবে না, মুছে দিলাম তো সব। দেখো প্রশ্ন অনুসারে তোমরা লিখে নিয়েছো আশা করছি। তাহলে আমাকে প্রশ্ন অনুসারে লিখতে হবে। দেখো প্রশ্ন অনুসারে কি লিখবে? হ্যাঁ ভাই সাহেব, 30/x মাইনাস 6, 30/x-6 মাইনাস 30/x সমান সমান 3/12। আশা করছি ক্লিয়ার হয়েছে। উপরে 3 দ্বারা কেটে দাও দেখি তো। দেখো 3 দ্বারা কেটে দিলে উপরে 10, x মাইনাস 6 মাইনাস 10/x সমান সমান 1/12। ঠিক আছে, 10x মাইনাস 10x মাইনাস মাইনাসে প্লাস 60 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 6 ইকুয়ালস টু 1/12। ক্লিয়ার? এই 10x 10x এ কেটে গেল। এদিকে 60 সমান সমান এক্সেস, আচ্ছা 60 12 সাথে মাল্টিপ্লাই হবে, 6 12 72 মানে 720 সমান সমান এক্স স্কোয়ার 720, 6 12 72, আড়াআড়ি গুণ তো, মাইনাস 6x হলো। হলো তো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 72, 72 প্লাস হবে না মাইনাস হবে, সমান সমান 0, মানে 720 আর কি, 72 বলছি ওটাকে। এবার হচ্ছে এটাকে ইয়ে করো ভাই সাহেব, কত আসছে দেখো, 6 12 72 আছে না। প্রথমত কত করবে, প্রথমত 12ই করো ভাই, 6 60, তারপরে হচ্ছে তোমার কত করবে 3 20, তারপরে হচ্ছে তোমার করে দাও 5 4 20,
তারপর আরও করে দাও 2 2। দেখো কত হচ্ছে ভাই সাহেব, 12 দুগুণে 24 যদি করা হয়, আর 3 5 15 দুগুণে 30, 24 আর 30-এ হচ্ছে, দেখো ভালো করে। ঠিক আছে, 24 আর 30-এ মানে দেখো 24 আর 30, 24 থেকে 30 থেকে 24 বিয়োগ করলে 6 আসে, আছে তো ভাই সাহেব? তাহলে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720। ক্লিয়ার? এবার দেখো এই সামনে দিকে করে দিচ্ছি। ঠিক আছে, সামনের দিকে ফাঁকা রয়েছে, কি হবে কি হবে বলো? দেখো কমন নাও, x কমন নাও, x কমন নিলে কি হবে, x মাইনাস 30। ঠিক আছে, প্লাস এখানে 24 কমন নিতে হবে, 24 দেখো 30 হবে, মাইনাস 30 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার x মাইনাস 30 x প্লাস 24 সমান সমান 0 হলো। তাহলে x সমান সমান কত হয়ে গেল, 30। ঠিক আছে, x সমান সমান হয়ে গেল 30। বোঝা গেছে? আর x সমান সমান মাইনাস 24টা হবে না, তার কারণ হচ্ছে রুপিজ কোনোদিনও তুমি নেগেটিভে হিসেব করেছো যে আমার কাছে মাইনাস 24 টাকা আছে? বলেছো কোনোদিনও? না, বলোনি, তাই না? তাহলে 24টা হবে না, মাইনাসটা। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। অতএব প্রতি ডজন কলমের দাম কত হবে? বর্তমানে প্রতি ডজন কলমের দাম হচ্ছে 30 টাকা করে হবে। ঠিক আছে, বোঝা গেছে? বর্তমানে প্রতি ডজন কলমের দাম 30 টাকা, বর্তমানে কত হবে ভাই সাহেব? 30 কেন? হ্যাঁ 30ই তো হবে, কেন নেই? দেখো অ্যান্সার, দেখো 30ই হবে। প্রতি ডজন কলমের দাম 30 টাকা। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।